হাই, আজকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন শুরু করতাম, কিন্তু তোমাদের SN1 SN2 রিঅ্যাকশনটা একটু ডেসক্রাইব করতে চাইছি ভালো করে। আমরা SN1 এবং SN2 রিঅ্যাকশন পড়েছি। আমরা দেখেছি যে SN2 রিঅ্যাকশনের রেট কার সাথে প্রপোর্শনাল হয়? সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইলের সাথে, দুজনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। টোটাল অর্ডার হচ্ছে 2। আর SN1 রিঅ্যাকশন শুধুমাত্র সাবস্ট্রেটের উপরই নির্ভর করে। এবং আমরা বলেছি SN1 SN2 রিঅ্যাকশন স্টেরিক ক্রাউডিং এর উপর ডিপেন্ড করে। তার জন্য CH3 সেল সব থেকে ফার্স্ট রেট দেখায়, তারপরে দেখাবে 1 ডিগ্রি, 3 ডিগ্রি, রাইট। আর SN1 রিঅ্যাকশন দেখাবে সব থেকে 3 ডিগ্রি, অ্যালকিল হ্যালাইড সব থেকে বেশি রেট দেখাবে, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি এবং লাস্টে CH3 সেল। এখন ভালো করে লক্ষ্য করো, এই 1 ডিগ্রি যে অ্যালকিল হ্যালাইড সেটা কিন্তু SN1 এবং SN2 দুটো রিঅ্যাকশনই দেখাচ্ছে, এবং 2 ডিগ্রিও দেখাচ্ছে। 2 ডিগ্রি দুটো রিঅ্যাকশন দেখাবে। এখন ভালো করে লক্ষ্য করে চেষ্টা করে দেখার যে এই যে স্টিরিও সেন্টার মানে sp3 কার্বন সেন্টারটা, sp3 CCl বন্ডটা, এটা হচ্ছে 1 ডিগ্রি। কিন্তু ভালো করে লক্ষ্য করো, এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে সেটা বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন, এটা একটা ফিনাইল রিং। তাহলে ফিনাইল রিং এর সঙ্গে স্টেবিলাইজ করবে কার্বোক্যাটায়ন, স্টেবিলাইজ হবে ফিনাইল রিং এর রেজোনেন্সের জন্য। তার জন্য এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, কিন্তু এটা SN1 রিঅ্যাকশন দিচ্ছে। তো যদি তোমাদের জিজ্ঞেস করা হয় 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN1 রিঅ্যাকশন দেবে কি দেবে না, সেটা ডিপেন্ড করবে তার স্টেবিলিটির উপর। কারণ SN1 রিঅ্যাকশন যদি দিতে হয় তাহলে কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে। এখন কার্বোক্যাটায়ন স্টেবল যদি হয় তাহলে সে SN1 রিঅ্যাকশন দেবে। তার একটা এক্সাম্পল হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। এই মলিকুলটাকে বলে বেঞ্জাইল ক্লোরাইড। SN1 রিঅ্যাকশন দেবে কারণ কি না, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাচ্ছে রেজোনেন্সের মাধ্যমে। কীভাবে স্টেবিলিটি পাচ্ছে? তোমরা রেজোনেন্স নিশ্চয়ই পড়েছো ক্লাস 11-এ। তো যারা এই জিনিসগুলো এখনো বুঝতে পারছো না, তারা অর্গানিক কেমিস্ট্রিতে খুবই কাঁচা এখনো থেকে গেছো। আর তোমরা যে ভাবছো তোমরা এইভাবে কাটিয়ে দেবে সময়টা, তোমরা যদি এরপরে ব্যাচেলর করতে যাও কেমিস্ট্রিতে, তখন কিন্তু ব্যাচেলার্সে গিয়েও কিন্তু সেখানে আর এই জিনিসই পড়তে হবে। তাই যে যত ফাঁকি দিচ্ছ সে তত ফাঁকে পড়তিছ, সেটা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। তাহলে কিন্তু এখানে কার্বোক্যাটায়নটা এখানে চলে আসবে। এই জিনিসগুলো যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না কিভাবে রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে হয়, তারা কিন্তু পুরোপুরি অর্গানিক কেমিস্ট্রি পিছিয়ে আছো। তো দেখো কিভাবে তোমরা বেরোতে পারো এখান থেকে। যাই হোক, তো দেখতে পেলে যে ফিনাইল কার্বোক্যাটায়ন বেঞ্জাইল কার্বোক্যাটায়নটা স্টেবিলিটির জন্য SN1 রিঅ্যাকশন দিচ্ছে। তাহলে আজকে আমরা কি বুঝলাম? SN1 রিঅ্যাকশন কখন দেবে? যদি কার্বোক্যাটায়নটা স্টেবল হয়, রাইট। কার্বোক্যাটায়ন স্টেবিলিটির জন্য রেজোনেন্স চাই। আর টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড সব থেকে বেশি রিঅ্যাকশন রেট দেয় SN1 কেন? কারণ টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের 3টে মিথাইল গ্রুপের জন্য টোটাল 9টা হাইপার কনজুগেশন প্লাস 3টে প্লাস আই গ্রুপ থাকে। এখানে প্লাস আই এবং হাইপার কনজুগেশনের জন্য সব থেকে স্টেবল হয় কার্বোক্যাটায়ন। তার জন্য সব থেকে ফাস্টেস্ট রেট দেখায় টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড। তাহলে আমরা দুটো জিনিস ক্লিয়ার করলাম। এই রিঅ্যাকশনটা ভাবার চেষ্টা করো, এই রিঅ্যাকশনের প্রোডাক্ট কী হবে। যদি তোমরা এই রিঅ্যাকশনটা দেখে না চিনতে পারো, না বুঝতে পারো, তাহলে তোমরা SN1 SN2 রিঅ্যাকশন এখনও বুঝতে পারো না। এখান থেকে কি তৈরি হবে? H প্লাস প্লাস Br মাইনাস। তো আমরা কি বলেছিলাম শুরুতে, তোমরা তখন ভালো করে বোঝোনি। বলেছিলাম প্রত্যেকটা রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল খুঁজতে হবে, নিউক্লিওফাইল খুঁজতে হবে। তো নিউক্লিওফাইলটা, তো এটা একটা নিউক্লিওফাইল। আর কি রিঅ্যাকশনে নিউক্লিওফাইল আছে? সাবস্ট্রেট মলিকুলে অক্সিজেনের লোন পেয়ার আছে, তাহলে অক্সিজেন কিন্তু ডোনেট করতে পারবে প্রোটনকে। তাহলে অর্গানিক কেমিস্ট্রি খুব সুন্দরভাবে যদি না শেখো তাহলে সেটা কোনোদিন বুঝতে পারবে না। তাহলে অক্সিজেন মলিকুলের সাথে একটা প্রোটন ছিল, হাইড্রোজেন ছিল, এখন আরেকটা হাইড্রোজেনকে ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে এটা পজিটিভলি চার্জ হবে এবং এটা ভালো লিভিং গ্রুপ। তার জন্য বন্ডটা ভেঙে যাবে এবং মিথাইল 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 হবে। তাহলে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, সব থেকে ভালো লিভিং গ্রুপ হয়ে গেছে। এটা ওয়াটার নিউট্রাল মলিকুল। তো যারা শুরু থেকে একদম শুরু থেকে তোমাদেরকে যে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পাঠিয়েছিলাম, যারা ক্লাস করোনি এবং ভিডিওগুলোও দেখোনি, তারা কিন্তু বুঝতে তাদের খুবই মুশকিল হবে। এখন দেখো রিঅ্যাকশনের মধ্যে শুধুমাত্র Br মাইনাস পড়ে আছে, তাহলে Br মাইনাস কিন্তু অ্যাটাচ হয়ে যাবে।
কেমিস্ট্রিতে 3টে পার্ট, অর্গানিক, ফিজিক্যাল আর ইনঅর্গানিক। 3টে পার্ট থেকে 30 নম্বর করে থাকবে সবসময়। একটা পার্ট যদি তুমি অলরেডি পা ভেঙে রাখো তাহলে কিন্তু তোমার এগোতে খুবই মুশকিল হবে। তাহলে প্রোডাক্টটা বুঝতে পারলে এটা SN1 রিয়াকশন পাথওয়ে ফলো করছে। ঠিক আছে, এখন এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি রিয়াকশন হয়েছে, SN1 হয়েছে না SN2 হয়েছে? এটা তোমাদেরকে যদি বের করতে না পারো তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা SN1 SN2 রিয়াকশন এখনো বোঝোনি। এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কোনো কার্বোকেটান যদি বানায়, এটা যদি লিভিং গ্রুপ ভেঙে যাওয়ার পর কার্বোকেটান বানায়, তাহলে সেটা স্টেবল হবে? কার্বোকেটান স্টেবল হবে না 1 ডিগ্রি, তাহলে এটা SN2 রিয়াকশন হবে। SN2 রিয়াকশন দেবে কেন সেটা আমরা ভালো করে বোঝালাম যে কার্বোকেটানটা কিন্তু স্টেবল হবে না। তাহলে SN2 রিয়াকশন দিচ্ছে, তাহলে SN2 রিয়াকশনের রেট নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে। রিয়াকশনের রেট সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে। তাহলে বেটার নিউক্লিওফাইল বেটার রেট ফার্স্টের রেট দেখাবে, আর নিউক্লিওফাইলের স্ট্রেংথের উপরে রিয়াকশনের রেট ডিপেন্ড করবে। এইগুলোর মধ্যে কোনটা ভালো নিউক্লিওফাইল? তো এইগুলোর মধ্যে সবথেকে ভালো নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস, কারণটা আমরা বলছি না। আর CO2 মাইনাস, CO2 মাইনাস এটা স্ট্রাকচার যদি তুমি না আঁকতে পারো তাহলে কিন্তু ইলেভেনে কিছুই কেমিস্ট্রি বোঝোনি, 11-এ কিছুই শেখানি। তাহলে এটা হচ্ছে কনজুগেশনের জন্য কি হচ্ছে, এই যে মাইনাস চার্জটা এটা কিন্তু কনজুগেশনের জন্য স্টেবিলাইজ হয়ে যাবে, তাহলে এটার অ্যাবিলিটি কমে যাবে। মানে তো একটা টাকা ছিল সেটা তোমরা দুজন ভাইয়ের মধ্যে যদি ভাগ করে নাও তাহলে হাফ টাকা করে পড়ে আছে, তাহলে তোমরা 1 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে হবে সেটা তোমরা কিনতে পারবে না, তার জন্য রেট কমে যাবে। এখানে কি হচ্ছে, একজনের কাছে 1 টাকা আছে তার জন্য সে ওই জিনিসটা কিনে নেবে, মানে এটা করতে পারবে। কিন্তু এখানে ভাগাভাগি করে নেওয়ার জন্য সে গরিব, মানে তার কাছে 50 পয়সা আছে, তাহলে সে রিয়াকশন রেটটা কিন্তু কমে যাবে। আর এখানে ওয়াটার দেখো, এর কাছে কোনো 1 টাকাই নেই, এর কাছে কোনো মাইনাস চার্জ নেই, তার জন্য সব থেকে কম হবে। এদের মধ্যে এই রেটটা বোঝা গেল। আর লাস্টে যেটা হচ্ছে আমরা বলেছি যে R=ME, তাহলে ME/3 মাইনাস আছে অ্যাকচুয়ালি। ফেরোসটাকে যদি তুমি ড্র না করতে পারো তাহলে ক্লাস 11 তোমরা কিছুই কেমিস্ট্রি শেখানি, এটা পরিষ্কারভাবে বোঝা যাবে। তাহলে সালফার কটা বন্ড বানাতে পারে, ম্যাক্সিমাম 6টা বন্ড বানাতে পারে। কটা বানালাম, 5টা বানালাম, একটা 6টা। তাহলে এখানে কি হচ্ছে, রেজোনেন্স করছে, মাইনাস, এটা ডবল বন্ড এটা মাইনাস হবে, আবার এ ঘুরে ডবল বন্ড করবে, এ মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানে যে 1 টাকা সে এটা 3জনের মধ্যে ভাগ হয়ে গেছে, এবং 3জনের মধ্যে এমন ভাগ হচ্ছে যে কারো কাছেই মানে নেই, মানে একদমই গরিব। এটা হচ্ছে সব থেকে নিউক্লিওফাইলের মধ্যে সব থেকে গরিব এটা, তার জন্য রিয়েকশনের রেট এদিকে বাড়বে। বুঝতে পারলে যে নিউক্লিওফাইলের স্ট্রেংথ যেহেতু এদিকে বাড়ছে, এদিকে নিউক্লিওফাইলের স্ট্রেংথ বাড়ছে, আর তার জন্য SN2 রেট বাড়বে। তো আরেকবার আমরা রিভিশন করছি কি বলতে চাইলাম, যে SN2 কেন হচ্ছে সেটা আমরা আগে বললাম, যে 1 ডিগ্রি কার্বোকেটান স্টেবল নয়, তার জন্য এখানে 1 ডিগ্রি অ্যালকিল হওয়ার জন্য SN2 হবে। এবার প্রশ্ন হচ্ছে SN2 রিয়াকশনের রেট নিউক্লিওফাইলের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, তাহলে সব থেকে কোনটা ভালো নিউক্লিওফাইল, এইগুলোর মধ্যে আমাকে বের করতে হবে। প্রথমে ওয়াটার অ্যাসিটেট, এটাকে বলে অ্যাসিটেট অ্যানায়ন এবং হাইড্রোক্সাইড অ্যানায়নের মধ্যে, যেহেতু হাইড্রোক্সাইডের কাছে একটা নেগেটিভ চার্জ আছে নিচে, এবং শুধুমাত্র একটা অক্সিজেনের কাছে, পুরোটাই একটাই নিজের কাছেই আছে। আর মিথা অ্যাসিডের ক্ষেত্রে ভাগাভাগি করে নিচ্ছে, তার জন্য সে তার কাছে টাকা নেই কেনার মতো। আর ওয়াটার মলিকুল, নিউট্রাল মলিকুল, তার কাছে কোনো মাইনাস চার্জই নেই, তার জন্য সে লেস রিয়াক্টিভ। তার জন্য এদিকে রেটটা সবসময়, হাইড্রোক্সাইড হচ্ছে বেটার নিউক্লিওফাইল, শক্তিশালী নিউক্লিওফাইল, তার জন্য সে সব থেকে বেশি রেট দেবে, শক্তিশালী নিউক্লিওফাইল তার জন্য সব থেকে বেশি রেট দেবে। আর লাস্টে এটা যে মিথাইল সালফোনেট, এই যে অ্যানায়নটা, এটা হাইলি কনজুগেটেড এবং স্টেবল, তার জন্য রিঅ্যাক্টিভিটি খুবই কম, তার জন্য দুর্বল নিউক্লিওফাইল হওয়ার জন্য রেট সবথেকে কম দেবে। তাহলে আজকে আমরা বললাম যে SN2 রিঅ্যাকশনের রেট নিউক্লিওফাইলের স্ট্রেংথের সাথে কিভাবে ডিপেন্ড করে, সেটা আমরা কিন্তু এখানে বুঝালাম। আর দেখো লিভিং গ্রুপের সাথে কিভাবে SN2 রিঅ্যাকশন ডিপেন্ড করে। এই যে লিভিং গ্রুপ, আমরা বলেছি যে এই বন্ডটা ভাঙবে, লিভিং গ্রুপের মধ্যে বন্ডটা ভাঙবে, তো তাহলে লিভিং গ্রুপের বন্ড এনার্জি যত কম হবে তত বন্ডটা তত ভাঙতে সহজ সুবিধা হবে। নিচের দিকে তুমি যত নামবে তত কি হবে, কার্বন আর ওই যে হ্যালোজেন, যেটাকে এক্স দিয়ে বলা হচ্ছে, এটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে প্রত্যেকটা যে হ্যালোজেন, এই যে বন্ডটা নিচের দিকে যত নামবে, কার্বনের সাথে আয়োডিনের সাইজ বড় হওয়ার জন্য অরবিটাল মিসম্যাচ হবে, তার জন্য বন্ডটা লম্বা হবে। নিচের দিকে যত নামবে বন্ড লম্বা হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কমে যাবে, তাহলে ইজিলি তুমি বন্ডটাকে ভাঙতে পারবে।
সেখান থেকে তুমি বলতে পারো যে আয়োডিন বন্ডটাকে সব থেকে সহজে ভেঙে দেওয়া যাবে, তার জন্য রিয়াকশনের রেট বাড়বে। তাহলে তোমরা বলতে পারি, দেখো ভালো করে এখানে দেওয়া আছে যে রিয়াকশনের রেট বাড়ছে, রেট নিচের দিকে বাড়বে। আরেকভাবে ব্যাখ্যা করতে পারো যে লিভিং গ্রুপের স্টেবিলিটি, আই মাইনাসের স্টেবিলিটি সব থেকে বেশি, আই মাইনাস সব থেকে স্টেবল, তারপরে হচ্ছে বিআর মাইনাস, তারপরে সিএল মাইনাস, তারপরে এম মাইনাস। আমরা আগের দিন বলেছি যে আই মাইনাসের সাইজ বড় হওয়ার জন্য সে আরেকজনকে নিজের বাড়িতে রেখে দিতেই পারে, স্টেবিলিটি সব থেকে বেশি। তোমরা আগের দিনে আমরা লেকচারে ভালো করে ব্যাখ্যা করেছি। তো আই মাইনাসে যেহেতু সব থেকে স্টেবল, তার জন্য রিয়াকশনের রেট কিন্তু নিজের দিকে বাড়ছে। তার লিভিং গ্রুপের সাথে এসএন টু রিয়াকশন কিভাবে চেঞ্জ হয় সেটা কিন্তু এখান থেকে বোঝাতে যাচ্ছে। একই রকম ভাবে এসএন ওয়ান রিয়াকশন রেট সেম হবে, আয়োডিন সব থেকে ফার্স্টেস্ট রিয়াকশন দেখাবে। ক্লিয়ার? এবার আমরা আগের দিন ট্রানজিশন স্টেট আর ইন্টারমিডিয়েট ব্যাপার নিয়ে বলেছিলাম। দেখো এটা হচ্ছে একটা এসএন ওয়ান রিয়াকশন। আমরা শুরুতেই এই রিয়াকশনটা এসএন ওয়ান রিয়াকশন কি হচ্ছে, প্রথমে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলে এই বন্ডটা ভাঙবে। এই বন্ডটা হেটেরোলাইটিক ক্লিজ হবে, বলেছিলাম ক্লাসে। হেটেরোলাইটিক ক্লিজ হলে কার্বোক্যাটায়ন তৈরি হবে। দেখো কার্বোক্যাটায়নটা এটা প্লাস বিআর মাইনাস তো যেমন থাকবে থাকবে। তাহলে এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে তাহলে দেখো ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। তো প্রত্যেক স্টেপে একটা করে ট্রানজিশন স্টেট থাকবে বলেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা ট্রানজিশন স্টেট হচ্ছে এইটা হচ্ছে ট্রানজিশন। এরপর এবারে কি করবে, বিআর মাইনাস তো একটু বেরোলো, তাহলে ও আবার ঢুকতে যাবে না, তখন কি হবে, ওয়াটারকে অ্যাটাক করবে। তো ওয়াটার যখন অ্যাটাক করেছে তখন সেখান থেকে আমরা প্রোডাক্ট পেয়েছি। দেখো প্রোডাক্ট পেয়েছি, এটা প্রোডাক্ট পেয়েছি। তাহলে প্রত্যেকটা স্টেপে একটা করে ট্রানজিশন স্টেট থাকবে বলেছি। তাহলে এখানে আরেকটা ট্রানজিশন স্টেট, তাহলে এসএন টু রিয়াকশনে ইন্টারমিডিয়েট যেহেতু একটা, ইন্টারমিডিয়েট হচ্ছে 1 আর ট্রানজিশন স্টেট হচ্ছে TS2। আমরা আগের দিন বলেছিলাম, সেটা আজকে আমরা দেখালাম। তো বুঝতে পারলাম। ভালো করে খাতায় ধীরে ধীরে নোট করবে এবং বারবার বোঝার চেষ্টা করবে। আমরা কিন্তু একই জিনিস বারবার পড়াচ্ছি যাতে ভালো করে জিনিসটা বুঝতে পারো, কারণ এগুলোই কেমিস্ট্রির বেসিক। রিয়াকশন মেকানিজম এটাই হচ্ছে তোমরা ফার্স্ট টাইম তোমরা রিয়াকশন মেকানিজম পড়ছো। এসএন1 এসএন2 রিয়াকশন, অ্যালকিল হ্যালাইড দেবে, কোন অ্যালকিল হ্যালাইড এসএন1 দেবে, কোন অ্যালকিল হ্যালাইড এসএন2 দেবে, সেটা কিন্তু আমরা ভালো করে পড়াচ্ছি। এবার দেখো এখানে এসএন1 রেট কম্পেয়ার করেছে। এসএন1 রিয়াকশন সব থেকে কে ভালো দেয়, এসএন1 সব থেকে ভালো দেওয়া হচ্ছে টার্সারি অ্যালকিল হ্যালাইড। শুধু দেখো টার্সারি অ্যালকিল হ্যালাইড রেট দেওয়া হচ্ছে বলে এটা যদি এটা 2100 টাইম ফাস্টার দেবে কারের রেসপেক্টে, এই 2 ডিগ্রি থাকতে 2100, এটাকে যদি তুমি অলমোস্ট 1 ভাবো, তাহলে সব থেকে বেশি দেবে টার্সারি অ্যালকিল হ্যালাইড। আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে অ্যালাইলিক হ্যালাইড, এই বন্ডটাকে যদি তুমি ভাঙো তাহলে কি তৈরি হবে, এখানে অ্যালাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে, এর সাথে পরে ওয়াটার যোগ হবে, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে ভালো করে দেখো যে এটা কিন্তু এই জন্য স্টেবিলাইজ, তার জন্য এটা কিন্তু এসএন1 দেখাবে। তাই এটাও একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, সে কি করছে, এসএন1 শো করছে, কারণ কি বেঞ্জিনের মতো একই রকম স্টেবিলাইজ হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে। তাহলে বুঝতে পারলে কোন কোন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডগুলো এসএন1 রেখে দেবে। তাহলে এটা এসএন1 দেবে, একই রকম এখানেও কার্বোক্যাটায়ন স্টেবল হবে, এটাও এসএন1 দেবে। তো এত পর্যন্ত তোমরা মনে রাখবে। আর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সব থেকে বেশি রেট থাকবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আর ভুল ক্রমে যদি এই এক্সাম্পলটা দিয়ে দেয় তাহলে মনে রাখবে এই হচ্ছে প্রথমে হবে টারশিয়ারি, সব থেকে ফার্স্ট 1 নম্বরে রিয়াকশন দেখাবে, তারপরে অ্যালাইলিক 2 নম্বর, তারপর আইসোপ্রোপাইল 3 নম্বর, 4 নম্বর হচ্ছে প্রাইমারি। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, আর আছে অ্যালাইলিক। যদি এইগুলোর মধ্যে কম্পারিজন করতে হলে রেট, তাহলে সব থেকে বেশি দেখাবে 3 ডিগ্রি, 1 নম্বরে দেখাবে 3 ডিগ্রি, তারপরে অ্যালাইলিক, তারপরে সেকেন্ড ডিগ্রি 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। তো এটা কিন্তু এসএন1 এর যে রেট, এসএন1 এর রেট কম্পারিজন, রেট সব থেকে কি দেখাবে, 3 ডিগ্রি দেখাবে সব থেকে ফার্স্টের রেট, তারপরে অ্যালাইলিক, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। প্রত্যেকটা ক্লাসে যদি ভালো করে নোট না করে থাকো তাহলে তোমাদের বুঝতে খুবই সমস্যা হবে। তাই বলেছি শুরু থেকে প্রত্যেকটা নোট দেখবে ভালো করে, কারণ এরপরের চ্যাপ্টারতে আবার তোমরা অর্গানিক পড়বে, অ্যালকোহল, ইথার্স, সেখানে গিয়ে একই রকম কেমিস্ট্রি, সবই একই রকম কেমিস্ট্রি চলবে, সেখানেও এসএন1 এসএন2 চলবে। তার জন্য ভালো করে রিভিশন করো, ভালো করে বারবার রিভিশন করো, ভালো করে বুঝো।
আর একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে, দেখো এই দেখো আর একটা অ্যালকিল হ্যালাইড আছে 1 ডিগ্রি। তো কেউ যদি বলে যে 1 ডিগ্রি অ্যালকিল, এটাও এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, অক্সিজেনের সাথে যুক্ত আছে। তো এটাও কি করছে, তাহলে কি এটা SN2 দেবে না? SN2 তখন দেবে যদি কার্বোকার্বন স্টেবল না হয়, কিন্তু এখানে দেখো কার্বোকার্বন, তুমি যদি কার্বোকার্বন বানাও লিভিং গ্রুপটাকে ভেঙে, তাহলে কি হবে, এখানে CH2 ইউনিট কার্বোকার্বন তৈরি হবে। এখানে অক্সিজেন আর মিথক্সি গ্রুপ, দেখো অক্সিজেনের লোন পেয়ার আছে, তাই এখানে ভ্যাকেন্ট পি কার্বোকার্বন মানে কি ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, তাই লোন পেয়ার ভ্যাকেন্ট পি অরবিটাল ডোনেট করতে পারবে, তাহলে এখানে রেজোনেন্স তৈরি হবে। এক রেজোনেন্স বলে এটাকে বলে মেসোমারিক এফেক্ট। তো এই যে তোমরা ক্লাস 11-এ ভালো করে যদি মেসোমারিক এফেক্ট, রেজোনেন্স, হাইপারকন্ড্রিক ইন্ডাকটিভ এফেক্ট না পড়ো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো এই স্টেবিলিটির জন্য এখানে কিন্তু SN1 রিয়াকশন আছে, তো এখানে বলে দিয়েছে যে SN1 রিয়াকশন হবে। তো আমরা শুরুর দিকে যে তোমাদের ভিডিওগুলো পাঠিয়েছিলাম এমওডি থেকে শুরু করে জিওসি, ইন্ডাকটিভ হাইপার কনজুগেশন, সেগুলো তোমরা স্কিপ করে গেছো। যদি না দেখে থাকো ভালো করে দেখবে, কারণ কেমিস্ট্রিটা শুরু থেকে বুঝতে হবে, না বুঝতে পারলে তুমি কোথাও হট করে গিয়ে এটা নয় যে আমি মুখস্থ করে পরের চ্যাপ্টারটা কভার করে দেবো। 11-এ না ভালো করে পড়ে গেলে 12 প্রথমে SN1 SN2 থেকে প্রবলেম করবে, পরের চ্যাপ্টারগুলো ফেনল, অ্যালকোহল, ইথার্স, কিটোন, তারপরে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, আই মিন সব জায়গাতেই সমস্যায় পড়ে যাবে। তাই ভালো করে কেমিস্ট্রি বুঝতে হয়, না হলে কেমিস্ট্রি মনে হয় যে কঠিন। তো এখানে আমরা দেখালাম এখানেও কিন্তু এই সাবস্ট্রেটটা SN1 রিয়াকশন দেবে। তো আজকে আমরা দেখালাম SN1 এবং SN2 তে আমরা কি পড়লাম। SN1 প্লাস SN2 তে আমরা নিউক্লিওফাইলের আলোচনা করলাম, নিউক্লিওফাইলের স্ট্রেনথের সাথে কিভাবে রেট চেঞ্জ হয়, লিভিং গ্রুপ চেঞ্জ করেছি, এবং তারপরে আমরা SN1-এ আমরা স্টেবিলিটি দেখেছি। স্টেবিলিটি আমরা ডিসকাস করেছি কার রেসপেক্টে, রেজোনেন্স এবং মেসোমারিক এফেক্ট, তার সাথে হাইপার কনজুগেশন এবং ইন্ডাকটিভ এফেক্ট। তো এইগুলো তোমরা যদি ভালো করে না বোঝো, তাহলে কিন্তু রিয়াকশন বুঝতেই পারবে যে কোনখানে কোন রিয়াকশন হবে। তো সবসময় মাথায় ঢুকাবে, মাথায় তোমাদের প্রথম ক্লাসে পড়ানো হয়েছিল যে অ্যালকিল হ্যালাইড কাদের বলা হয়, অ্যালকাইল হ্যালাইড চিনতে হবে। এগুলো সব sp3 কার্বন হ্যালোজেন বন্ড। sp3 কার্বন হ্যালোজেন বন্ড মানে সেখানে তোমাকে মাথায় ঢুকাতে হবে, যেখানে এখানে সাবস্টিটিউশন রিয়াকশন হবে, সাবস্টিটিউশন রিয়াকশনে SN1 হবে না SN2 হবে। এরপরের দিন আমরা পরের ক্লাসে এলিমিনেশন পড়বো, সেখানেও দেখাবো যে sp3 কার্বন হ্যালাইড বন্ড থাকবে, তখন সেখানে প্রশ্ন আসবে যেখানে সাবস্টিটিউশন হবে না এলিমিনেশন হবে। তোমরা যদি প্রথমে সাবস্টিটিউশনটাই না ভালো করে ক্লিয়ার করো যে এখানে SN1 হবে না SN2 হবে, তো পরের চ্যাপ্টার থেকে আরো কনফিউশন বাড়বে যেখানে সাবস্টিটিউশন হবে না এলিমিনেশন হবে। যদি সাবস্টিটিউশন হয় তাহলে SN1 হবে না SN2 হবে, তারপরে এলিমিনেশন যদি হয় তাহলে সেখানে E1 হবে না E2 হবে না E1CB হবে। সবকিছু কানেক্টেড, কেমিস্ট্রি সবকিছু কানেক্টেড এবং লজিক্যাল। তো ভালো করে যদি শুরু থেকে না পড়ো, মুখস্থ করে যদি ভাবে কাটিয়ে দেবো যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সব থেকে SN1 ফার্স্টেস্ট রিয়াকশন দেখায়, 1 ডিগ্রি SN2 দেখায়, কিন্তু কেন দেখায়, স্টেরিকের কারণে কিভাবে রেট কমে সেগুলো আমরা এক্সপ্লেন করেছি। স্টেরিকের সাথে কিভাবে রেট SN2 রিয়াকশন রেট কমতে থাকে, SN1 রিয়াকশন কিভাবে কার্বোকেটের স্টেবিলিটি উপর ডিপেন্ড করে, সেইগুলো কিন্তু ভালো করে বোঝালাম। তো ক্লাসগুলো স্লো স্পিড করে ভালো করে নোট করবে এবং বারবার বোঝার চেষ্টা করবে যে কেন হচ্ছে, নাহলে অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারবে না। অর্গানিক কেমিস্ট্রি না বুঝতে পারলে কেমিস্ট্রি নিয়ে পড়াটাই বেকার, কারণ তারা কেমিস্ট্রি বোঝেই না। যাই হোক, আমার পরের ক্লাসে আমরা শুরু করবো E1 এলিমিনেশন রিয়াকশন। দেখা হচ্ছে তার পরে।